সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইতিহাস প্রথম পত্রে প্রথম অধ্যায়ে পলাশীর যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। পলাশীর যুদ্ধে আজ প্রায় 273 বছর পরেও বাঙালি জাতিকে আলোড়িত করে এবং ভারাক্রান্ত করে তোলে। পলাশীর যুদ্ধ ক্ষণস্থায়ী হলেও এর প্রভাব ছিল দীর্ঘস্থায়ী। পলাশীর যুদ্ধে আমরা দুটি পক্ষ দেখতে পাই, একটি নবাব সিরাজউদ্দৌলার পক্ষ, অপরটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই পলাশীর প্রান্তরে বিজয়ী হলে বাংলার তথা সমগ্র ভারতবর্ষে জাতীয় জীবনে নেমে আসে উপনিবেশিক শাসন ও শোষণে। উপনিবেশিক শাসন ও শোষণ তারা প্রতিষ্ঠা করলেও ভারত উপমহাদেশে আধুনিক যুগে সূচনা সৃষ্টি হয়েছিল ইংরেজ শাসনের ফলশ্রুতিতে। আমরা ক্রমান্বয়ে দেখব পলাশীর যুদ্ধ কিভাবে বা কেন সংঘটিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে নবাব সিরাজদৌলার প্রশ্নটি এসেছে। নবাব সিরাজদৌলা পরিচয় সম্পর্কে একটু জানা দরকার। নবাব সিরাজদৌলা ছিলেন আলিবর্দী খানের দৌহিত্র, অর্থাৎ আলিবর্দী খান ছিলেন তার মাতামহ। আলিবর্দী খানের 3টি কন্যা সন্তান ছিল, আমিনা, মাইমুনা এবং ঘসিটি বেগম। আমিনার পুত্র ছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা স্বাভাবিকভাবে আলিবর্দী খানের কাছে খুবই প্রিয় ছিলেন, যদিও মাইমুনার পুত্র ছিল শওকতজং। আলিবর্দী খান মৃত্যুর পূর্বে তার সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেন আমিনার পুত্র সিরাজউদ্দৌলাকে। এই সিরাজউদ্দৌলাকে সিংহাসনে উত্তরাধিকারী মনোনীত করলেই শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র, বিশেষ করে ঘসিটি বেগমের নেতৃত্বে প্রাসাদ ষড়যন্ত্র শুরু হয়। এর সঙ্গে সঙ্গ দেন মির্জাফর, শওকতজং, অমিচাঁদ, জগৎ শেঠ, রায়বল্লভ প্রমুখ। আর এতে মদত জুগিয়েছিলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রাসাদ ষড়যন্ত্র, অন্যদিকে বাইরে থেকে ইংরেজদের মদত, এর ফলশ্রুতিতেই সংঘটিত হয়েছিল পলাশী যুদ্ধ। পলাশীর যুদ্ধ ক্ষণস্থায়ী হলেও এই একটি দীর্ঘ পটভূমি ছিল। আমরা এই যুদ্ধের পটভূমি ও কারণ নিয়ে আলোচনা করব। পিটার মার্শালের ভাষায় পলাশীর যুদ্ধ কোনো আকস্মিক ঘটনা নয়, এর দীর্ঘ পটভূমি ছিল। এই পটভূমি বা কারণ যদি আমরা দেখতে যাই, তাহলে ক্রমান্বয়ে কারণগুলো আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখতে পাই এস.সি. হিল নামে ইংরেজ ঐতিহাসিক বলেছেন, নবাব সিরাজউদ্দৌলার দাম্ভিকতা ও অর্থলিপ্সাই ছিল পলাশী যুদ্ধের অন্যতম কারণ। কিন্তু সমসাময়িক কালে যে সকল তথ্য আমরা পেয়েছি, সেখানে সিরাজের দাম্ভিকতা নবাব হওয়ার পরে আমরা আর দেখতে পাই না। বিশেষ করে তিনি নবাব হওয়ার পূর্বে তার ভিতর যে আত্মগম্ভীরতা ছিল, নবাব হওয়ার পর সেটি চলে যায়। আর অর্থলিপ্সার প্রশ্নটি কখনো আমরা দেখতে পাই না। যদি তাই হতো, তাহলে কাশিমবাজার কুঠি দখলের পর কাশিমবাজার কুঠির সকল কিছু সে লুণ্ঠন করতে পারতেন, কিন্তু তা করেননি। অপর যে কারণটি স্বাভাবিকভাবে চলে আসে এবং আমরা প্রচলিত দেখতে পাই, ইংরেজদের প্রতি সিরাজের বিরূপ মনোভাব। কাশিমবাজারের ফরাসি কুঠির অধ্যক্ষ যা ল লিখেছেন এবং বলেছেন যে
নবাব সিরাজদৌলা নবাব হওয়ার পূর্ব থেকেই ইংরেজদের প্রতি বিরূপ ছিলেন। এটি ছিল পলাশীর যুদ্ধের অন্যতম কারণ। কিন্তু সমসাময়িক নথিপত্র বা কোথাও আমরা এর কোনো প্রমাণ পাইনি। কাজেই এটিও বা এই কারণটি একেবারে যথাযথ নয়। দ্বিতীয় যে কারণটি আমরা প্রচলিত রয়েছে দেখতে পাই সকল গ্রন্থে, সেটি উপঢৌকন প্রেরণে ইংরেজদের অনীহা। নবাব সিরাজদৌল্লা যখন সিংহাসনে আসীন হন, অন্যান্য ইউরোপীয় শক্তিগুলো বা ইউরোপীয় জাতিগুলো উপঢৌকন হিসেবে নবাব সিরাজদৌল্লাকে উপহার প্রেরণ করলেও ইংরেজরা নবাব সিরাজদৌল্লাকে উপঢৌকন প্রেরণ করেননি, এমন অভিযোগ করা হয়ে থাকে। কিন্তু আমরা দেখতে পাই যে নবাব সিরাজদৌল্লাকে ইংরেজরাও উপঢৌকন প্রেরণ করেছিলেন এবং তার অনুগ্রহ প্রত্যাশা করেছিলেন। কাজেই এই কারণটিও তেমন জোরালো নয়। অপর যে কারণ বলা হয়ে থাকে হুগলিতে কুঠি স্থাপন। কেউ কেউ বলে থাকে হুগলিতে ১৬৫১ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কুঠি স্থাপন করে, সেই কুঠি ছিল উপনিবেশিক শাসন প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ এবং কেউ কেউ বলে থাকেন মাইলফলক। সুতানুটিতে কুঠি স্থাপন ১৬৮৬ হতে ৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত ইঙ্গ মোগল যুদ্ধের পর বার্ষিক ৩,০০০ টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার এবং সুতানুটিতে বসতি ও কুঠি স্থাপনের অনুমতি প্রদান করেন মোগল সরকার। এই সুতানুটিতে কুঠি স্থাপনকে কেউ কেউ বলে থাকেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর যুদ্ধে প্রেক্ষাপট বা পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছিল। কোম্পানি কর্তৃক জমিদারি লাভ ১৬৯৮ সালে মোগল সম্রাটের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা এই ৩টি গ্রামের জমিদারি লাভ করেন। এই ৩টি গ্রামের জমিদারি লাভ করা তাদের জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ উপনিবেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে পদক্ষেপ। এই ৩টি গ্রামকে কেন্দ্র করে চার্লক কলকাতা শহরে পত্তন ঘটান এবং এখানে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা করেন, যেটি ছিল ইংরেজদের সামরিক শক্তির অন্যতম ঘাঁটি। এই জমিদারি লাভ তাদের বাংলায় উপনিবেশ প্রতিষ্ঠার অভিলাষকে আরো বেশি আগ্রহী করে তোলে। সম্রাট ফররুখশিয়ারের ফরমান লাভ ১৭১৭ খ্রিস্টাব্দে দুর্বল সম্রাট ফররুখশিয়ারের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক ৩,০০০ টাকার বিনিময়ে সুবা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে। এমনকি কলকাতায় টাকশাল স্থাপনের এবং মুদ্রা তৈরির পারমিশনও তারা পান। এর ফলে সুবা সরকার এবং ইংরেজদের মধ্যে প্রায় দ্বন্দ্ব দেখা দেয়। এই দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ ঘটেছিল পলাশীর যুদ্ধে। অমাত্য গোষ্ঠীর স্বার্থ। নবাব সিরাজউদ্দৌলার রাজদরবারে যে সকল অমাত্য ছিলেন, যেমন জগৎ শেখ, অবিচার, রায়বল্লভ, এই অমাত্য গোষ্ঠী অবৈধভাবে প্রচুর টাকা পয়সা সঞ্চয় করে। নবাব সিরাজদৌলা এগুলোর অনুসন্ধান করতে গেলেই তারা নবাব সিরাজদৌলাকে তাদের পথে বাধা স্বরূপ মনে করে। এই বাধাকে সরিয়ে তারা নতুন কাউকে ক্ষমতায় আনার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়, যা ছিল পলাশীর যুদ্ধের পটভূমি বা কারণের অন্যতম একটি। কোম্পানি কর্মচারীদের স্বার্থ। কোম্পানি কর্মচারীদের স্বার্থ পলাশীর যুদ্ধকে ত্বরান্বিত করেছিল। কোম্পানি কর্মচারীরাও দস্তকের অপব্যবহার করে
বা 1717 সালে যে ফরমান লাভ করেছিলেন, সেই ফরমানে অপব্যবহার করে অনেকেই প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছিলেন। নবাব সিরাজদৌল্লা ছিলেন এদের পথে বা রোজগারের পথে মূর্তিমান বাধাস্বরূপ। এ কারণে নবাব সিরাজদৌল্লাকে কিভাবে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসানো যায়, এটি ছিল তাদের অন্যতম প্রধান লক্ষ্য। পাশ্চাত্য ষড়যন্ত্র ও ইংরেজদের ভূমিকা। নবাবের দরবারে প্রভাবশালী ব্যক্তিবর্গ ছিলেন, যেমন রশিদ বেগম, মাইমুনা, অমিচাঁদ, জগৎ শেঠ, রায়দুল্লভ, মীর জাফর। ফার্সি কুঠির প্রধান রেনন বলেন যে রশিদি বেগম যে কোনো মুহূর্তে ষড়যন্ত্র করে নবাবকে সরিয়ে ক্ষমতা দখল করতে পারে। এই ধারণা থেকেই ইংরেজরা রশিদ বেগমের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং এই প্রভাবশালী নবাব সিরাজদৌল্লার বিরোধী যারা, তাদের সঙ্গে হাত মিলাতে থাকে, যা পলাশির যুদ্ধের প্রেক্ষাপট পটভূমি তৈরি করে। ইংরেজদের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার 3টি অভিযোগ ছিল। আর্মেনীয় বণিক খাজা ওয়াজিদের নিকট তিনি একটি পত্র লেখেন। সেই পত্রে তিনি এই 3টি অভিযোগের কথা বলেন, যার ভিত্তিতে তিনি ইংরেজদের তার মুলুক থেকে বিতাড়িত করার কথা বলেছেন। 3টি অভিযোগের প্রথমটি ছিল কেল্লার সংস্কার সাধন ও দুর্বৃত্তকরণ। দেশের প্রচলিত আইন অমান্য করে নবাবের অনুমতি না নিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কার সাধন করেন এবং দুর্বৃত্ত করেন। ইংরেজ ঐতিহাসিক এস.সি. হিল এই কথাটি স্বীকার করেছেন, যার কারণে নবাব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি অসন্তুষ্ট হন এবং তাদেরকে বিতাড়িত করতে উদ্যত হন। নবাবের দ্বিতীয় যে অভিযোগ ছিল দস্তকের অপব্যবহার। মুঘল সম্রাট বিনা শুল্কে বাণিজ্য করার যে ফরমান দেন, সেটিকে দস্তক বলা হয়। এটি দেওয়া হয়েছিল কেবলমাত্র ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি অপব্যবহার করে, নকল করে কোম্পানির সর্বস্তরের কর্মচারীরা এই দস্তকের বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করতে থাকে। ফলে সরকার অর্থাৎ বাংলার নবাব বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হন। প্রুশীয় প্রতিনিধি জন ইয়ং ড্রেকে লেখেন, দস্তকের যে অপব্যবহার আপনারা শুরু করেছেন তা এক পর্যায়ে দেহ ব্যবসার ন্যায়। এটি নবাব কখনো মেনে নিবেন না। এই যে দস্তকের অপব্যবহারের কারণে নবাব সিরাজদৌল্লা ইংরেজদের প্রতি অসন্তুষ্ট হন এবং এই অঞ্চল থেকে বিতাড়িত করতে চান। তৃতীয় যে অভিযোগটি ছিল সেটি ছিল নবাবের অপরাধী প্রজাদের আশ্রয় দেন। নবাবের আইনকে অগ্রাহ্য করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজবল্লভের পুত্র কৃষ্ণ দাসকে ফোর্ট উইলিয়াম দুর্গে আশ্রয় দান করেছিলেন। রাজবল্লভ ছিলেন ঢাকার জমিদার। এখানে প্রচুর পরিমাণ অবৈধভাবে অর্থ সম্পদ সঞ্চয় করে। নবাব যখন এই অর্থ সম্পদের হিসাব চেয়েছিলেন, তখন রাজবল্লভ তার পুত্রকে কৃষ্ণদাসকে এই প্রচুর পরিমাণে সম্পদ দিয়ে কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গে প্রেরণ করেন এবং ইংরেজরা তাকে আশ্রয় দান করেন। নবাব সিরাজউদ্দৌলা এটি কখনো মেনে নিতে পারেননি, যার কারণে ইংরেজদের প্রতি তিনি অসন্তুষ্ট ছিলেন। এই যে কেবলমাত্র একটি কারণে নয়, বহুবিধ কারণে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের প্রতি
অসন্তুষ্ট হয়েছিলেন এবং ইংরেজরাও ক্ষমতালোভী হয়ে উঠেছিলেন, যার ফলশ্রুতিতে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা আগামী দিনে পলাশীর যুদ্ধের ঘটনা প্রবাহ ও ফলাফল আলোচনা করব। ধন্যবাদ।